আলোচ্য বিষয় পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ হিস্ট্রি অ্যাজ এ প্রফেশনাল ডিসিপ্লিন। ইতিহাসের গুরুত্বটি বিচার করতে হবে। আমরা ধারাবাহিকভাবে কতগুলো দিক তুলে ধরে ইতিহাসের গুরুত্বটাকে প্রকাশ করার চেষ্টা করব, অনুভব করার চেষ্টা করব। তো ইতিহাস কি, এর উত্তরে তো আমরা যেমন খুশি নিজের মতো করে বলতে পারি, মূল কনসেপ্ট তার মধ্যে থাকলেই হলো। আমরা সাদামাঠাভাবে বলতেই পারি অতীতের ইতিবৃত্ত। তো ইতিবৃত্তটা কার? মানুষের, মানব সভ্যতার। সভ্যতা তো মানুষই গড়ে, অন্য কোনো প্রাণীর সভ্যতা এমনভাবে আমরা বলতে পারি না। এমনকি সভ্য মানুষের ইতিবৃত্তই সভ্যতা, এভাবেও তাকে হাইলাইট করতে পারি না। কেননা আমরা যখন এক অর্থে অসভ্য ছিলাম, আনসিভিলাইজড ছিলাম, তখনকার যে কাহিনী সেটাও কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত এবং সেটা সভ্যতারই অঙ্গ। তাহলে সেটা ইতিহাস, অতীত কাহিনী, অতীতের ইতিবৃত্ত, মানব জাতির অতীতের যেসব কাজকর্ম রয়ে গেছে, তারা করে গেছে, সেগুলোকে যদি আমরা সময়ানুক্রমিকভাবে সাজাই বা ধারাবাহিকভাবে যদি সেটা উপস্থাপন করি, অন্তত তার একটা যদি লিখিত রূপ যদি আমরা দিতে পারি, তাহলে যে রূপরেখাটা আমরা পেলাম, এটাই ইতিহাস। আমরা বলতেই পারি সেটাকে ইতিহাস। এবার ইতিহাসের সায়েন্টিফিক ওয়েতে তার ব্যাখ্যা দিয়ে যদি আরও একটু বিস্তৃতভাবে সংজ্ঞাটাকে আমরা উপস্থাপন করি, হয়তো আর একটু লম্বা হবে, কিন্তু মূল কথা একই। কাদের কাজকর্ম নিয়ে ইতিহাসে লেখা থাকে? মানুষের সভ্যতার ইতিবৃত্ত। তবে এলোপাথাড়ি তো লিখলে চলবে না, একটা ধারাবাহিকতা থাকবে, কালানুক্রমিক একটা রূপ থাকবে, ক্রোনোলজিক্যাল হিস্ট্রি যেটাকে বলে সেটা থাকতে হবে। কেমন? আর মানুষ যা করে গেছে, প্রাত্যহিক কাজকর্ম আমরা যা করে থাকি, তা কি সবই ইতিহাসে জায়গা পায় না। সুতরাং যে ধরনের ঘটনা খুব গুরুত্বপূর্ণ, সভ্যতার নিরিখে বিচার করলে, একটা দেশের নিরিখে বা রাষ্ট্রের নিরিখে বিচার করলে, একটি জাতির নিরিখে বিচার করলে, অথবা একটা জাতির যে বিবর্তন ধারা বা সভ্যতার যে বিবর্তন ধারা, সেই বিবর্তন ধারাতে বা বিবর্তনের ক্ষেত্রে যদি কোনো ভূমিকা গ্রহণ করে এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা কিছু বিবরণ, সেগুলো কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত হতেই পারে। তো আমাদের যে জীবন, সেই জীবনের ইতিবৃত্ত যদি সময়ানুক্রমিকভাবে উপস্থাপিত হয় কোনো গ্রন্থে, তাহলে সেটা ইতিহাস। এবং এই যে ইতিহাস, সেই ইতিহাসের গুরুত্বটা কোথায়, সেগুলো আমাদের আলোচ্য বিষয়। সোজাসাপটা কথা বলতে গেলে আমরা বলতে পারি ইতিহাস হলো আমাদের অতীতের যে জীবনযাত্রা প্রণালী, অতীতের যে ঘটনাবলী, অতীতের যে ইতিবৃত্ত, তাকে দেখতে সাহায্য করে, তাকে রিফ্লেক্ট করে। আমরা ইতিহাসের দিকে তাকালে সেই প্রাচীন ঘটনাগুলো, অতীতের ঘটনাগুলোকে দেখতে পাই, আমরা আমাদেরকে দেখতে পাই, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদেরকে দেখতে পাই, তাদের অ্যাক্টিভিটিস সম্বন্ধে আমরা পরিচিত হতে পারি। তো এই যে অতীতকে রিফ্লেক্ট করে আয়না, যেমন এই রিফ্লেকশনের কাজটা করে, তেমনি ইতিহাসও সেই রিফ্লেকশনের কাজটাকে করছে। তাহলে ইতিহাসকে আমরা অতীতের আয়না বলতে পারি। অতীতে যে ধরনের ঘটনা ঘটে গেছে, ইতিহাস সেগুলিকে সযত্নে সংরক্ষণ করে, অর্থাৎ ইতিহাসে সংরক্ষিত করা হয় বিভিন্ন যে সিভিলাইজেশন, তাদের যে
ধারাবাহিকভাবে তাদের যে বিকাশ, বিভিন্ন যে জাতি বা ধর্মীয় গোষ্ঠীর যে উত্থান পতন, কেমন বিভিন্ন উপজাতি সম্প্রদায়, স্তরে স্তরে মানুষের যে বিবর্তন ধারা, রাজায় রাজায় যুদ্ধ হয়, এক রাজার প্রাণ যায়, অপর রাজা তার সকল সম্পদ আহরণের মধ্য দিয়ে নিজের সাম্রাজ্যের পরিসীমাটা বাড়ায়, ইত্যাদি ইত্যাদি। এভাবে পরিসীমা বাড়তে বাড়তে একটা বৃহত্তর ক্ষেত্রের অধিপতি হয়ে যান তিনি, এবং এক রাজা এক শাসনের আওতায় চলে এলো যে বিশাল ভূখণ্ড, এটি হয়ে গেল রাষ্ট্র। এই যে রাষ্ট্রের যে উত্থান, সেই কাহিনী, সেই ইতিবৃত্ত, রাজা বাদশাদের নানান ধরনের কর্মকাণ্ড, এগুলো সবই ইতিহাসে সংরক্ষিত থাকে। তাহলে এই যে সংরক্ষণ, এই সংরক্ষণটাই হলো ইতিহাসের ধর্ম। আমরা জাদুঘরে নানান কিছু উপাদানকে, ঐতিহাসিক উপাদানকে সংরক্ষিত করে রাখি। ইতিহাসেও ঠিক এভাবে নানান ঘটনাবলীর, নানান পুরাতনী যে ঘটনা, সেগুলোকে আমরা সংরক্ষিত করি। ইতিহাস নিজেই একটা জাদুঘরের মতো। তো ইতিহাসের যে বিবৃতি থাকে, যে বিবরণ বা যে ঘটনাবলীকে আমরা প্রত্যক্ষ করি, সেগুলির বেশ কিছু নেতিবাচক দিক আছে, ধ্বংসাত্মক দিক আছে, কিছু কল্যাণকর দিক আছে, গঠনাত্মক বা ইতিবাচক। তো ইতিবাচক দিক যা, তা যেমন একটি রাষ্ট্রকে পজিটিভ ওয়েতে মোটিভেট করে, তেমনি ধ্বংসাত্মক বা ক্ষতিকারক যে বর্ণনাগুলোকে আমরা দেখতে পাই, তা তো আমাদের সেই অভিজ্ঞতাটা দেয়। আমরা যদি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে সেটাকে অ্যানালাইজ করি বা গ্রহণ করি, তাহলে আমরা দেখতে পাবো কি, এখান থেকে কিছু শিক্ষা নেব। সেই শিক্ষাটা আমরা পজিটিভ ওয়েতে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করব। আমরা যে পরিসরের দায়িত্বে আছি, সেই পরিসরে তার ইতিবাচক রিফ্লেকশনটাকে কাজে লাগাবো। এভাবে জাতি সংগঠনের পথে ক্রমশ এগিয়ে চলবে এবং তার বিবর্তন হবে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী থেকে আরম্ভ করে যে বৃহত্তর জনগোষ্ঠী, একটা রাষ্ট্রকে কেন্দ্র করে যে একটা বিরাট জনসমাজ, অথবা তারও বাইরে বেরিয়ে গিয়ে গোটা বিশ্বব্যাপী যে জনসমাজ আছে, তাদের মধ্যে ইতিহাস যদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বা জনগণ ইতিহাসের ভিতর থেকে যে মানে পজিটিভ বা নেগেটিভ ঘটনাগুলি যা সে প্রত্যক্ষ করে, তার থেকে সে যদি ইতিবাচক পথ ধরে তার অভিজ্ঞতা, লব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগায়, সেই পথেই যদি তার অভিজ্ঞতাকে ইউটিলাইজ করে, ইমপ্লিমেন্ট করে, তাহলে কিন্তু আমরা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রণী পদক্ষেপ গ্রহণ করব। তাহলে ইতিহাস সেই শিক্ষা দিচ্ছে। ইতিহাস একটা রাষ্ট্রকে, একটা প্রজন্মকে, একটা জাতিকে, একটা মানব গোষ্ঠীকে বা বিশ্ব মানব সমাজকে সুপথে পরিচালিত করে, এ কথা আমরা বলতেই পারি। তাছাড়া ওই যে ক্রোনোলজির কথা বললাম, সময়ানুক্রমিক যে বিবরণের কথা বললাম, তার ভিতর দিয়ে আমরা যে মানুষের আবির্ভাব, নানান যে প্রাকৃতিক দুর্যোগ, তার সেই যে প্রতিকূলতা, এক কথায় তাকে কিভাবে সে ফেস করছে সেটা আমরা জানছি। আনসিভিলাইজড দশা থেকে তারা সিভিলাইজড দশাতে কিভাবে নিজেদের উন্নীত করছে সেটা জানছি। এভাবে এর ভিতর দিয়ে ক্রমে আমরা আজকের সভ্যতায় পা রাখতে পারছি। এভাবে সভ্যতার যে ধারাবাহিক অগ্রগতি, সেই অগ্রগতিতে ইতিহাস একটা আয়না হিসেবে ভূমিকা পালন করে আমাদেরকে
পেছনটা দেখতে সাহায্য করছে, অভিজ্ঞতা নিতে সাহায্য করছে, ভবিষ্যতের পথ চলতে সাহায্য করবে, বর্তমানে তো সে সাহায্য করছেই। এই গুরুত্ব তাই আমরা অস্বীকার করতে পারি না। সমাজ জীবনের যে বিভিন্ন শাখা, সেই সমস্ত ধরনের শাখা থেকে আমরা যা কিছু দেখছি, যা কিছু স্পর্শ করছি, যা কিছু আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করছি, আমাদের পারিপার্শ্বকে নিয়ে আমরা তো বসবাস করি, সেখানে যা কিছু দৃশ্যমান, যা কিছু অনুভূত হয়, যা কিছু পালিত হয়, এর ভিতর দিয়ে আমরা নিজেরা জারিত হই এবং কালকের আমি আজকের আমিতে উন্নীত হতে পারি। এভাবে একটি মানুষকে আরও বেশি সমৃদ্ধ করে এই ইতিহাস। চারিদিকের জ্ঞান ভাণ্ডার এই ইতিহাসের জ্ঞান ভাণ্ডারে পরিণত হয়। কেননা মানুষ যে জ্ঞানের আধারে পরিণত করে নিজেকে পারিপার্শ্ব থেকে, চারিদিকের বিভিন্ন যে সোর্স, সেই সোর্স থেকে সে যে জ্ঞানকে লাভ করে, তার সেই লব্ধ ধ্যান ধারণা, সেই অভিজ্ঞতা, সেই জ্ঞান ভাণ্ডার তা তার অ্যাক্টিভিটিসের ভিতর দিয়ে প্রকাশ করতে পারে এবং তার এই যে ধরনের ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপগুলো তো সে সমাজের তার যে অংশীদারিত্ব সেখানে সে রিফ্লেক্ট করে, ইমপ্লিমেন্ট করে। তার সেই কাজের সুফল তো মানব সমাজের অন্যান্য যে সদস্যরা তারাও পেয়ে থাকে। সুতরাং ইতিহাস একটা মানুষ নয়, দুটো মানুষ নয়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, যে মানুষগুলো তার নিজস্ব অভিজ্ঞতা, তার লব্ধ অভিজ্ঞতাকে সে তার কাজের মধ্যে বর্তমান রেখে দেয় এবং সেখানে মূর্ত হয়ে ওঠা ওই যে মানে জ্ঞানের যে ভাণ্ডার, তা কিন্তু ইতিহাসকে সমৃদ্ধ করে। কারণ সভ্যতাকে সমৃদ্ধ করে, সভ্যতা তাকে এগিয়ে নিতে সাহায্য করে, এগিয়ে যেতে সাহায্য করে। এভাবে সভ্যতার উত্থান হয়, এভাবে সভ্যতার বিবর্তন হয়। একটা স্তর থেকে আরেকটা স্তরে তার যে এই উন্নয়ন, এক একটা সোপান বেয়ে বেয়ে সে আরও উচ্চতর কোনো শৃঙ্গে আরোহণ করে। একটা সাম্রাজ্যের উত্থান পতন, সভ্যতার উত্থান পতন, রাজবংশের উত্থান পতন, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে সেই যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণাগুলো এভাবে আমাদেরকে সমৃদ্ধ করে। সব কিছু থেকে আমরা শিক্ষা নিই, আবার সব কিছুতে আমরা সেই শিক্ষাটাকে ইমপ্লিমেন্ট করি কম বেশি করে। এভাবেই আমাদের যে অ্যাক্টিভিটিস সেটা পূর্বের তুলনায় আরও পরিণত হয়। অপরিণত যে হয় না, নেগেটিভ পথে যে তা প্রকাশ পায় না, এমন কথা ঠিক নয়। কিন্তু তবুও আমাদের যে কর্মকাণ্ড বা ক্রিয়াকলাপ, তার প্রতিটি ক্ষেত্রেই যে জ্ঞানের প্রকাশ থাকে, লব্ধ অভিজ্ঞতার যে ইমপ্লিমেন্টেশন থাকে, তাতে আমরা বুঝতে পারি একই কাজের পূর্বের যে নিদর্শন আর পরের যে নিদর্শন, তার মধ্যে বিস্তর ফারাক আছে এবং সেটি ক্রমশ উন্নতির দিকে ধাবিত হয়েছে। আর সেটা হতে পেরেছে কেবলমাত্র এই জ্ঞানের বিকাশের কারণে। সুতরাং ইতিহাস পাঠের মধ্য দিয়ে আমরা যে জ্ঞান লাভ করি, তার মধ্য দিয়ে আমাদের সভ্যতা আরও বেশি বিকশিত হতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাই জ্ঞানের আধার হিসেবে জ্ঞানের বিকাশ সাধনের পথে ইতিহাস সাহায্যকারীর ভূমিকা গ্রহণ করে। সুদূর অতীত থেকে শুরু করে মানুষের সভ্যতা, জীবন, সভ্যতার বিকাশ, আমরা বলতে পারি এই যে মানব সভ্যতার যে জীবন, সেই জীবনটা একেবারেই
সভ্য জীবনে আসতে পারেনি। তাদের যে বর্বরতার স্তর অতিক্রম করে, তাদের যে আনসিভিলাইজড স্তর এক কথায়, সেটা অতিক্রম করে সিভিলাইজড স্তরে এসে উন্নীত করেছে নিজেকে। এভাবে সভ্যতার বিকাশ হয়েছে এবং ধীরে ধীরে আমরা যেভাবে মোটামুটি সময়ানুক্রমিকভাবে ভাগ ভাগ করি এবং নাম দিয়ে থাকি, প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস ইত্যাদি। তো সময়ের নিরিখে, তার কাজকর্মের যে পার্থক্যের নিরিখে পূর্ব, পর, তার পরবর্তী, বর্তমান ইত্যাদি ইত্যাদি, এভাবে আমরা যে যুগ বিভাজন করে থাকি ইতিহাসের, তার সূত্রপাত হয়েছে তো এই ধারাবাহিকতা মেনেই। সেখানে একটা তো ধারাবাহিক ইতিহাস রয়েছে। আমরা তো আধুনিক যুগ দিয়ে শুরু করে প্রাচীন যুগে পৌঁছতে পারি না। আমরা প্রাচীন যুগ দিয়ে শুরু করে মধ্যযুগ হয়ে তবে আধুনিক যুগে পৌঁছাতে পারি। তাহলে একটা সময়ানুক্রমিক বিবর্তন ধারাকে আমরা কিন্তু তুলে ধরি ইতিহাসে। ইতিহাস এটাকেই রিফ্লেক্ট করে, ইতিহাসে প্রতিভাত হয় এই মানে সময়ানুক্রমিক যে উপস্থাপনা, সেটা। ইতিহাস প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি পরবর্তী মধ্যযুগের মানুষের কাছে পৌঁছে দেয়, ঠিক রিলে রেসের মতো। মধ্যযুগ থেকে সেটা আবার আধুনিক যুগে পৌঁছে যায়, আধুনিক যুগ থেকে তা উত্তর আধুনিক যুগে পৌঁছে যাচ্ছে। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে মানব সভ্যতার যে বিবর্তন হচ্ছে, তার যে বিকাশ সাধন হচ্ছে, সেখানে সেই প্রাচীন যুগের অভিজ্ঞতাই কিন্তু পৌঁছে যাচ্ছে। মানে রিলে রেসের ব্যাটনটা যেমন একজন আরেকজনের হাতে পৌঁছে দেয়, তেমনি ইতিহাস যেন সেই ব্যাটনটাকে পৌঁছে দিচ্ছে প্রাচীন থেকে মধ্য, মধ্য থেকে আধুনিক, আধুনিক থেকে উত্তর আধুনিক ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ধারাবাহিকতা না থাকলে একটা যুগের সঙ্গে আরেকটা যুগের যোগসূত্র স্থাপন করাও তো মুশকিল। সেই যোগসূত্র আছে এবং প্রত্যেকটির সঙ্গে একটির সঙ্গে আরেকটির কিছু মৌলিক পার্থক্যও রয়েছে, যার জন্য তাকে আমরা পার্মানেন্টলি বলছি এটা প্রাচীন, এটা মধ্য, এটা আধুনিক। যদিও একটার শেষ লগ্ন থেকে আরেকটার যে সূচনা, সেইটাকে তো আমরা একদম শার্পলি সময়কে কেটে ভাগ করে বলতে পারি না যে ঠিক এই দিন এত বেজে এত মিনিট এত সেকেন্ড ইত্যাদি ইত্যাদি, এই সময় থেকে মধ্যযুগ হলো আর তার আগে পর্যন্ত প্রাচীন, এই সময় থেকে আধুনিক যুগ হলো তার আগে পর্যন্ত মধ্যযুগ, এমনভাবে তো আমরা ভাগ করতে পারি না। কারণ একটা যুগের সঙ্গে আরেকটা যুগের কিছু মেলবন্ধন থাকে, কমন বৈশিষ্ট্য থাকে, কিন্তু একটা যুগের বৈশিষ্ট্যগুলো ফিকে হতে থাকে, আরেকটা যুগের বৈশিষ্ট্যগুলো প্রমিনেন্ট হয়ে উঠতে থাকে। এভাবে আরেকটা যুগে আমরা কখন এসে হাজির হই আমাদের নিজেদের অজান্তে। আমরা পেয়েছি এভাবে মেহেরগড় সভ্যতাকে, আমরা পেয়েছি সিন্ধু সভ্যতাকে, বৈদিক সভ্যতাকে। তো মেহেরগড়ের সঙ্গে সিন্ধু সভ্যতার সংযোগ ছিল, এটা আমরা জানি। আবার আধুনিক গবেষণা বলছে যে সরস্বতী নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল, এই তীরবর্তী অঞ্চলের এই সভ্যতাকে আমরা বৈদিক সভ্যতা বলছি। মেহেরগড় সভ্যতাকে আমরা দেখেছি সময়ানুক্রমিকভাবে এগোতে এগোতে সভ্যতার পরবর্তীকালের মেহেরগড় সভ্যতার শেষ পর্বের যে জীবনযাত্রার বৈশিষ্ট্য, মানুষের ব্যবহার্য দ্রব্যাদি, তাদের যে নানান যে উপকরণ আমরা পেয়েছি জীবনযাত্রার সঙ্গে সংযুক্ত, তার সঙ্গে সিন্ধু সভ্যতার প্রাথমিক পর্বের অনেক মিল আছে, অনেক মিল আছে। কেন? তার কারণ মেহেরগড় সভ্যতাই সম্ভবত গিয়ে মিশে গিয়েছিল সিন্ধু সভ্যতার ভিতর দিয়ে। একটা সভ্যতার সঙ্গে আরেকটা সভ্যতার এই যে মেলবন্ধন, এই যে ধারাবাহিকতা, একটা থেকে আরেকটায় উত্তরিত হওয়া, এটা তো ইতিহাসই একমাত্র বলে, ইতিহাসই প্রতিষ্ঠা করে। এই সত্যটাকে আমাদের সামনে উপস্থিত করে ইতিহাস। সুতরাং এই যে ঐতিহাসিক ঘটনাবলীর ধারাবাহিকতা, ধারাবাহিক কাহিনী, এই যে ইতিহাস, তা কিন্তু আমরা এই ইতিহাস গ্রন্থ থেকেই জানতে পারি, ইতিহাস বিষয়টা থেকেই জানতে পারি। অন্য যদি দিক থেকে আমরা আবার যদি তুলে ধরার চেষ্টা করি,
তাহলে দেখো, অতীতের সেই যে সুদীর্ঘ পথ তা অতিক্রম করে মানুষ আজ এখানে এসে পৌঁছেছে, এই বর্তমান। তাহলে আজকের যে মানুষ, সেই মানুষের রুট কোথায় নিহিত? সেই সুপ্রাচীনকালের সেই যুগে। আজকের আধুনিক বা অত্যাধুনিক সভ্যতার সঙ্গে যারা ওতপ্রোতভাবে আমরা জড়িত, সেই সো কল্ড সিভিলাইজড যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু ওইখানে ছিলাম, ওই মেহেরগড়ে ছিলাম, হরপ্পাতে ছিলাম, আমাদের পূর্বপুরুষের উপস্থিতির মধ্য দিয়ে আমরা সেই সভ্যতাকে প্রত্যক্ষ করেছিলাম। সেই কাজকর্মের অনেক 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 মিল আমরা এখনকার প্রাত্যহিক জীবনের যে ধরনের বৈশিষ্ট্য সেখানে আমরা খুঁজে পাই। তাহলে আমাদের পূর্বপুরুষের গড়া সভ্যতাতেও আমরা ছিলাম, আর আমাদের বর্তমান সভ্যতাতেও তারা আছেন। তারা আছেন বা আমরা ছিলাম। আমাদের বা তাদের যে ধরনের ক্রিয়াকলাপ, আচার ব্যবহার, সংস্কৃতি, সামাজিক যে আচার বিহার, ধর্মীয় আচার আচরণ, আমাদের মানে যে পরলোক বিষয়ক যে ধ্যান ধারণা ইত্যাদি ইত্যাদি, আমাদের সংস্কৃতি, কৃষ্টি, এক কথায়। তো এটাকে আমরা এখন যা কিছু প্রত্যক্ষ করি তার সূত্র খুঁজে পাই, তার রুটটাকে খুঁজে পাই সেই সুদূর অতীতে। সুতরাং এই বর্তমান যুগ, তার ভিত্তি কোথায় আছে, তার মূল শেকড় কোথায় আছে? বর্তমান মানব জাতির মূল শেকড় ইতিহাসের সুদূরের গাঁথা আছে, গ্রথিত আছে, গভীরে গ্রথিত আছে। কোন গভীরে? কিসের গভীরে? ওই প্রাচীন সভ্যতার গভীরে, সেখানে গ্রথিত আছে। আর সেই মেহেরগড়কে নিয়ে, হরপ্পাকে নিয়ে, বৈদিক যুগকে নিয়ে, বর্তমানকে নিয়ে এই ইতিহাস। তাহলে বর্তমান আছে অতীতে। অতীতেও একটা বর্তমান ছিল, অতীতেও এই বর্তমান ছিল। আর এই বর্তমানের গহ্বরে ওই অতীত বিদ্যমান। ইতিহাস তাকে একাকার করে দেয়, এক সূত্রে গ্রথিত করে সুদূর প্রাচীন, মধ্য, আধুনিক, অত্যাধুনিক, এমনকি অদূর ভবিষ্যৎকেও। যে কোনো দেশ বা জাতির অগ্রগতির জন্য চাই একটা স্থিতিশীলতা। তা হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেবিলিটি, সোশ্যাল স্টেবিলিটি, রিলিজিয়াস স্টেবিলিটি। এক কথায় একটা রাষ্ট্রের সার্বিক যে স্থিতাবস্থা, সেই স্থিতাবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রগুপ্ত বীণা বাজাতে পারতেন। একটা মুদ্রা পেয়েছি, তাতে আমরা দেখেছি তিনি বীণা বাজাচ্ছেন। তো এই যে বীণা বাদনরত যে মূর্তিটা খোদিত আছে সমুদ্রগুপ্তের, তা থেকে আমরা বুঝতে পারি যে এই সময়ের এই রাজাটি অন্তত বীণা বাজানোর সময় পেতেন, বীণা বাজানোর সময় পেতেন। দেখেছো তো আমাদের এখনকার রাজারা ছুটে বেড়াচ্ছেন, এখন এরোপ্লেনে করে, হেলিকপ্টারে করে তারা ছুটে বেড়াচ্ছেন এ দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। হ্যাঁ, বড় বড় মন্ত্রীরা সব XYZ কারণে সর্বত্র ছুটে বেড়াচ্ছে। গতিশীলতা অনেক বেড়েছে, কিন্তু স্থিতিশীলতা নাই। তো নেই বলেই আমাদের আর্থিক অবনমন ঘটছে, আজ বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, মানুষজনের শিক্ষাক্ষেত্রের হাল খারাপ হচ্ছে, দেশে দুর্নীতি প্রচুর পরিমাণ বাড়ছে,
ইত্যাদি ইত্যাদি। কেন হচ্ছে? কি নেই বলে হচ্ছে? স্থিতিশীলতা নেই বলে হচ্ছে। সুতরাং এই যে সুস্থিরতা, সেই সুস্থিরতা গুপ্ত যুগে বজায় হয়েছিল বলেই, রাখা সম্ভব হয়েছিল বলেই গুপ্ত যুগে একটা রেনেসাঁ জাতীয় জিনিস ঘটেছিল। আমরা বলে থাকি গুপ্ত যুগ সুবর্ণ যুগ। আমরা রেনেসাঁ বললে হয়তো একটু বেশি বলা হবে, কিন্তু সুবর্ণযুগীয় অভিধা তো দেওয়া হয়ে থাকে গুপ্ত যুগের সময়কালকে। সার্বিক ক্ষেত্রে না হলেও অনেক অনেক ক্ষেত্রে তো সেটা সম্ভব হয়েছিল, বিকাশ ঘটেছিল। তো সেই বিকাশ বা সেই যে শ্রীবৃদ্ধি, সেই সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সেটা সম্ভব হয়েছিল কেন? প্রশাসক সেই স্থিতাবস্থা, সেই স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছিলেন বলে। আমরা এখন অনেক বড় বড় কথা বলি, আমাদের দেশ হিন্দুস্তান, এটা হিন্দুদের জায়গা, মুসলমানরা থাকবে না, অন্যান্যরা থাকবে না। কখনো কখনো উগ্র হয়ে আমরা এই উগ্রপন্থী যে বক্তব্য সেগুলোকে পেশ করছি। হিংসাত্মক ঘটনার জন্য এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে দায়ী করছি, সংঘর্ষ করছি, দ্বন্দ্ব করছি, দাঙ্গা করছি, মারছি, মরছি। তো এগুলোর মধ্যে অস্থিরতা ছাড়া আর কোনো কিছু আছে কি? আর এই অস্থিরতার মূলে রয়েছে কি? অর্থনৈতিক অস্থিতিশীলতা। এই যে টোটাল যে অস্থিরতা, আনস্টেবিলিটি, সেটা কি করে দূর করা যায় তা গুপ্তযুগের কাছে শিখতে হবে। গুপ্তযুগের ইতিহাসটাকে পড়তে হবে, রাষ্ট্রিক ইতিহাস জানতে হবে। আমরা মুঘল যুগে আকবরকে দেখলাম, আবার প্রাচীন যুগে অশোককে দেখলাম। এরা ধর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। অশোক ধর্মাশোকে পরিণত হয়েছেন। যে কলিঙ্গ যুদ্ধে রক্তবন্যা বয়ে দিলেন, সেই কলিঙ্গ যুদ্ধের অবতারণা তিনি আর করলেন না। জয়লাভের পর প্রত্যেকটা রাজা, পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখতে পাবো আমরা, একটা যুদ্ধে জয়লাভ করেছে তো আরেকটা যুদ্ধের জন্য লালায়িত হয়েছে। অথচ কলিঙ্গ যুদ্ধে এত বড় জয় পাওয়ার পরেও তিনি আর কোনো যুদ্ধের দিকে এগোলেন না। এই যে হঠাৎ একটা পরিবর্তনের হাওয়া নিয়ে এলেন অশোক, সেই অভিজ্ঞতা আমরা নিলাম না। আমরা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রও নিচ্ছি না। আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষের সেই সিংহাসনে এখনকার যে রাজারা বসছেন বা বসবেন, আমরা জানি না ভবিষ্যতে যারা আসবেন তারা সে পদ গ্রহণ করবেন কিনা। যদিও পারিপার্শ্ব পাল্টে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু এই শিক্ষাটাকে নিতে হয়। হিংসার পথ ঠিক পথ নয়, অশোক দেখিয়েছেন। চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়েছে। তিনি যুদ্ধের পথ ছেড়ে দিয়ে ধর্মের পথ, ধর্ম বিজয়ের পথ গ্রহণ করেছেন। আমরা সে শিক্ষা নেব। ইতিহাস এই শিক্ষা দেয়, আমাদের নিতে হবে। আজকের রাষ্ট্র নিচ্ছে না, ভবিষ্যতে নিশ্চয়ই নেবে। আমরা হয়তো আবারও অশোকের যুগ ফিরিয়ে আনতে পারবো, আবারও হয়তো আকবরের যুগ ফিরিয়ে আনতে পারবো, যিনি বিদেশ থেকে আসার একটা গোষ্ঠী, জাতিগোষ্ঠী হয়েও এদেশকে নিজের দেশ বলে মেনেছিলেন। এদেশের সংস্কৃতিকে তিনি সম্মান দিতেন। সকল ধর্ম, সকল জাতি, সব কিছু তার কাছে সম্মান পেয়েছে। এদেশের কৃষ্টি এটা, মেলবন্ধন এর মূল বৈশিষ্ট্য, সংহতি এর মূল বৈশিষ্ট্য, ইবাদতখানা তার উৎকৃষ্ট প্রমাণ। নানান ধর্মের যারা প্রবক্তা ছিলেন বা পণ্ডিত ছিলেন, তাদেরকে নিয়ে তিনি নিয়মিত বসতেন, ইবাদতখানায় প্রত্যেকের আলোচনা শুনতেন। নির্যাস নিয়ে এমন এক ধর্ম তিনি গ্রহণ করলেন যাকে আমরা ইসলাম ধর্মও পিওরলি বলতে পারি না, আবার হিন্দু ধর্মও বলতে পারি না। অথচ এই আকবর এত কিছু করা সত্ত্বেও, ধর্ম প্রবর্তন করা সত্ত্বেও, তা তিনি মানুষের উপরে চাপিয়ে দেননি।
যেটা এখন কম বেশি হয়ে থাকে। তাহলে যদি চাপিয়ে দেওয়ার নিয়ম বা নীতি তারা গ্রহণ না করে থাকেন, তাহলে কি আমরা বুঝবো তাদের দুর্বলতা ছিল, তাদের সামরিক শক্তি কি দুর্বল ছিল যে তারা চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন না? এখন যেটা হয়, আধুনিক যুগে সেটা কি হওয়া উচিত? আমরা কম্পেয়ার করছি এজন্য আমরা বর্তমানের পথ চলছি অতীতের অভিজ্ঞতা থেকে। আমরা পথ চলছি কিনা, অভিজ্ঞতাটা নিচ্ছি কিনা, ইতিবাচক উপায়ে কাজে লাগাচ্ছি কিনা। এই যে স্থিতিশীলতার কথা বললাম অশোকের সময়, গুপ্ত যুগের আমরা আকবরের সময়ের স্থিতিশীলতার কথা বললাম, এটা তো ইতিহাসে পাবো, ইতিহাস থেকেই তো নিতে হবে। সেই ইতিহাস থেকে লব্ধ অভিজ্ঞতা হলো এই স্থিতিশীলতা। সেটা কি কি পদক্ষেপ গ্রহণ করে কিভাবে সেটা বজায় রাখা সম্ভব ছিল? এই যে আকবরের ধর্মনিরপেক্ষ অবস্থান, নীতি গ্রহণ, নিজের ধর্মকে, মনোমত ধর্মকে জন্ম দিয়েও তিনি চাপিয়ে দিলেন না, কাউকে নিতে বাধ্য করলেন না। এই যে উদার মানসিকতা, সেটা কি আমরা নিচ্ছি? আমাদেরকে নিতে হবে। একাল না নিলেও ভাবিকাল যেন নেয়। ইতিহাস থেকে এই শিক্ষাই নিতে হবে। ইতিহাস এই শিক্ষা দেওয়ার জন্য বসে আছে, তার দরজা অবারিত। দরজা খুলে ইতিহাসে ঢোকো, স্থিতিশীলতার শিক্ষা নাও, রাষ্ট্রনায়করা সে শিক্ষা প্রয়োগ করো তার রাষ্ট্রে, রাষ্ট্রের বিকাশ হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে, সামাজিক বিকাশ ঘটবে, ধর্মনৈতিক বিকাশ ঘটবে, রাষ্ট্র ফুলে ফলে পরিপূর্ণ হবে, আবার বিশ্বে শ্রেষ্ঠ আসন লবে। রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। ইতিহাস থেকে অতীতের বিভিন্ন দেশের বিভিন্ন শাসকের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে জানা যায়। আমরা এই যে রাজনৈতিক এবং প্রশাসনিক কার্যকলাপটা, যা কিছু স্থিতিশীলতার গুরুত্বের যে পয়েন্টটি আলোচনা করলাম, সেখানেই আমরা এগুলো অলরেডি বলে দিলাম যে কিভাবে আকবর, অশোক, গুপ্ত রাজারা তাদের যে প্রশাসনিক যে স্থিতাবস্থা সেটা কিভাবে বজায় রাখতে পেরেছিলেন, কিভাবে একটা উন্নত প্রশাসন তাদের সমকালীন যুগে দাঁড়িয়ে দিতে পেরেছিলেন, কি ধরনের মনস্তত্ত্বের অধিকারী হলে একজন রাজার পক্ষে তার বিপ্রতিপি যে ধর্ম অবস্থান করছে, যে ধর্মীয় গোষ্ঠী, যে জাতিগোষ্ঠী অবস্থান করছে, যারা তার সঙ্গে শত্রুতা করছে, তাদের ক্ষেত্রেও তিনি যে উদারতা প্রদর্শন করছেন, কত বড় হৃদয়ের অধিকারী হলে, কত বড় মাপের মানে উদার মনস্কতাযুক্ত মনস্তত্ত্বের অধিকারী এই সম্রাট হলে সেটা করতে পারেন। তিনি রাজপুতদের সঙ্গে সংঘর্ষ করেছেন, কিন্তু রাজপুতদের উচ্চপদ দিয়েছেন। রাজপুতদের মুঘলদের অবর্তমানে শ্রেষ্ঠ জাতি, ভারতের শাসক জাতির যোগ্যতা ধারী একটি সম্প্রদায় হিসেবে তিনি মেনে নিয়েছিলেন, কিন্তু তিনি তাদেরকে যোগ্য সম্মানও দিয়েছেন। তার প্রশাসনের যে সুফল, তা থেকে তাদেরকে বঞ্চিত করেননি। তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি বৈবাহিক নীতি গ্রহণ করেছেন, অর্থাৎ মৈত্রী নীতি, সেটা তিনি গ্রহণ করেছেন। কোনো পথে যদি কেউ এগিয়ে না আসে, তার সঙ্গে সংঘর্ষের নীতি বা যুদ্ধের নীতি প্রয়োগ করেছেন। এখনকার রাষ্ট্রের ক্ষেত্রে একইভাবে তা প্রযোজ্য, সমানভাবে তা প্রযোজ্য। আমাদের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যে কোনো ধর্মগোষ্ঠী হোক না কেন, সে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন, বুদ্ধ, শিখ, যে ধর্মই হোক না কেন, সেই ধর্মের জাতিগোষ্ঠীর মধ্যে যদি উগ্রতাটা এমনভাবে প্রকাশিত হয় যা রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, তাহলে রাষ্ট্রশক্তি অবশ্যই তার বিরুদ্ধে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে, যা সমূলে উৎপাটিত করা প্রয়োজন। এবং রাষ্ট্রের এই দৃঢ় এবং বলিষ্ঠ পদক্ষেপ বুঝিয়ে দেবে
যে ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তিকে নষ্ট করতে পারে এমন যে কোনো ধরনের পদক্ষেপের বিরুদ্ধে রাষ্ট্র খড়গহস্ত। ইতিহাসে শিক্ষা দেয়, নিতে হবে ইতিহাস থেকে শিক্ষা। অর্থনৈতিক উন্নতির সোপান দেশের বাইরের গোটা পৃথিবীর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের একের সঙ্গে আরেকের যুদ্ধ, একটি রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে, আরেকটা জনসমাজকে অবদমিত করে রেখেছে। 1776 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে আমরা দেখেছি একটি যুদ্ধ হয়েছে। সে ধরনের ঘটনায় যুদ্ধ করেছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে আমরা দেখেছি উপনিবেশবাসীরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ফরাসি বিপ্লব 1789 দেখেছি, 1917 দেখেছি রুশ বিপ্লব। সব কিছুর মূলে একটা অর্থনৈতিক দিক ছিল, অর্থনৈতিক যে সমস্যা সেটা ছিল। এবং এই যে অর্থনৈতিক দুর্বলতা, সেই দুর্বলতা যদি দূর করা না যায় তাহলে রাষ্ট্র অভ্যন্তরীণ বিরোধিতার সম্মুখীন হতেই পারে, তা ইতিহাস বলছে। আমরা যে অর্থনৈতিক সংকটের কথা জেনেছি এবং এই যুদ্ধগুলোর ক্ষেত্রে, এই রাষ্ট্রগুলির ক্ষেত্রে সেই অর্থনৈতিক সংকট একটা প্রধান কারণ, যা এই যুদ্ধগুলোকে অনিবার্য করে তুলেছে। কখনো তা দেশের অভ্যন্তরীণ জনসাধারণ, কখনো বা বৈদেশিক শক্তির বিরুদ্ধে রুষ্ট, অতিষ্ঠ এবং শোষিত যে দেশবাসী তারা। আবার অর্থনৈতিক উদ্দেশ্যে দেশ আবিষ্কার হয়েছে। যে জিওগ্রাফিক্যাল এক্সপানশনের কথা আমরা পড়েছি, ভৌগোলিক আবিষ্কারের কথা, ভৌগোলিক ক্ষেত্রের যে সম্প্রসারণের কথা আমরা পড়েছি, তার মূলেও ছিল সেই অর্থনীতি, সেই বাণিজ্য, সেই শৈল্পিক বিকাশ, শিল্পজাত দ্রব্যের রপ্তানি, কাঁচামালের আমদানি, উপনিবেশ তৈরি, সেখানে সেগুলোকে বিক্রি, সুলভে কাঁচামাল সংগ্রহ, অতিরিক্ত লাভের আশা, সব কিছুর মূলেই অর্থনীতি। আর এই অতিরিক্ত লাভের আশার সূত্রে অত্যাচারিত হয়েছে ওই সমস্ত উপনিবেশের বা পদদলিত যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রের বা সেই উপনিবেশের সাধারণ মানুষ। তাদের মধ্যে অসন্তোষ ধুমায়িত হয়েছে, তাদের আর্থিক যে অনটন সেটা বেড়েছে, তারা বিদ্রোহ করেছে। আমরা এভাবেই ধীরে 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 শোষিত হতে হতে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন করেছে, ব্রিটিশদের তাড়িয়েছে। এর পেছনে এই অর্থনৈতিক যে ইতিহাসটা রয়েছে, অনুষঙ্গটা রয়েছে, সেটা ভুললে চলবে না। তাহলে যে কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নতির জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি, সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। আর্থিক শ্রীবৃদ্ধির দিকে মনোনিবেশ করতে হবে। আর্থিকভাবে একটি রাষ্ট্রকে শ্রীহীন করার অর্থই হলো রাষ্ট্রিক শ্রীহীনতা বৃদ্ধি করা, রাষ্ট্রিক বিকাশ রুদ্ধ করা। আমরা অশোকের কথা বলেছি, আমরা আকবরের কথা বলেছি। তাদের মধ্যেকার যে ধর্মীয় ঔদার্য, ধর্মীয় উদারতা, ধর্মীয় সহিষ্ণুতা, সেগুলো যেমন একটি মাল্টি রিলিজিয়াস কান্ট্রি হিসেবে এদেশকে সুরক্ষা দিয়েছে, অন্তত মুঘলদের সময়ে বলবো সুরক্ষা দিয়েছে। একটা স্বৈরাচারী শাসন দিয়েই কেবল তাকে সাবডিউড রাখা হয়নি, উদার শাসন দিয়ে, ধর্মীয় সহিষ্ণুতার নীতি প্রণয়নের মধ্য দিয়ে সেই রাষ্ট্রিক বিকাশকে অক্ষুণ্ণ রাখা সম্ভব হয়েছে। অথচ এদেশে তখনও বহু ধর্মের মানুষ বসবাস করত।
এই যে সহিষ্ণুতা, পরধর্ম সহিষ্ণুতা, সেই সহিষ্ণুতা ছিল না বলেই ধর্মকে কেন্দ্র করেই আমরা পৃথিবীর নানান দেশে নানান ক্ষেত্রে যুদ্ধ হতে দেখেছি। আমরা একই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আবার উপসম্প্রদায় সৃষ্টি হয়েছে, উপগোষ্ঠীর জন্ম হয়েছে। খ্রিস্টান সমাজের মধ্যেই আমরা দেখেছি ক্যাথলিক খ্রিস্টান গোষ্ঠী, তো প্রটেস্ট্যান্ট খ্রিস্টান গোষ্ঠী, তো প্রেসবাইটেরিয়ান খ্রিস্টান গোষ্ঠী, আবার জেসুইট মিশনারি হয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এইভাবে নানান গোষ্ঠী আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি, এদের মধ্যে দ্বন্দ্ব আছে। আবার এই খ্রিস্টান ধর্মকে কেন্দ্র করে, খ্রিস্টান ধর্মের যে পীঠস্থান জেরুজালেম, তাকে কেন্দ্র করে দুটি আলাদা ধর্ম সমাজের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। একটা ইসলামিক ধর্মীয় সম্প্রদায় অর্থাৎ তুর্কিদের ক্ষেত্র, আরেকটা হচ্ছে খ্রিস্টানদের ক্ষেত্র। তাহলে খ্রিস্টান সমাজ বনাম ইসলামিক সমাজ, তুর্কি বনাম খ্রিস্টান, এই দুয়ের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যা ক্রুসেড নামে পরিচিত বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে 30 বর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল, এটাও উল্লেখ্য বিষয়। অথচ ধর্মীয় সহিষ্ণুতা দিয়েই আমরা সেই অশোকের কাছেই আবার ফিরে যাব। তিনি জয় করেছিলেন, বিপুল অঞ্চল তিনি জয় করেছিলেন ধর্ম বিজয়ের পথেই। তোমরা একটা জিনিস ভাবো, অশোকের বাবা বিন্দুসার সিংহাসন যখন তিনি পেলেন, তখন বিন্দুসারের সাম্রাজ্য উত্তরাধিকারী হিসেবে তিনি এটুকু পেলেন, আর তার সঙ্গে কলিঙ্গ রাজ্য জয় করলেন। তাহলে বিন্দুসারের সাম্রাজ্য যুক্ত হলো, মানে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হলো কলিঙ্গ রাজ্যের রাজার যে সাম্রাজ্য, সেটা প্রায় সারা ভারতবর্ষের অধীশ্বর তিনি হলেন কি করে? যুদ্ধ তো করলেন না। তাহলে ধর্ম বিজয়ের মাধ্যমেও সাম্রাজ্য বিস্তার যে হতে পারে, পৃথিবীতে একটি নিদর্শন আছে, সে হল অশোক। তাহলে অশোক রক্ত না ঝরিয়েও সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিলেন। উদাহরণ কোথায় আছে? ইতিহাসে আছে। ধর্মীয় সহিষ্ণুতার ইতিহাস আমাদের প্রাচীন যুগে জ্বলজ্বল করছে। সেই অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে। এখানেই ইতিহাসের গুরুত্ব, সাংস্কৃতিক অগ্রগতি, আমাদের যে সভ্যতার অগ্রগতি হয়েছে এবং সভ্যতার বিভিন্ন পর্বে আমরা যে মানব গোষ্ঠীর বিকাশকে লক্ষ্য করেছি, সেখানে তাদের যে প্রাত্যহিক জীবনের যে নানান ধরনের অ্যাক্টিভিটি, সেগুলো আমরা বংশ পরম্পরায়, যুগ পরম্পরায় বয়ে নিয়ে চলেছি, আজ অবধি তার রেশ আছে। এই যে ধারাবাহিকতা, এটাই আমাদের কৃষ্টি, এটাই আমাদের সংস্কৃতি। এই অতীতের সংস্কৃতিকে তার ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে আজকে পর্যন্ত পৌঁছে দিয়েছে ওই ইতিহাস। মানে ইতিহাসে আমরা এই পরম্পরাকে লক্ষ্য করি, তাই ইতিহাস না জানলে এই পরম্পরাকে আমরা বুঝতে পারবো না। এই হলো আমাদের সাংস্কৃতিক অগ্রগতি। নিজের দেশ, নিজের জাতি, নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকলে পরে যে ধরনের শ্রদ্ধা বিজড়িত একটা চিন্তন বা মননের অস্তিত্ব আমরা নিজেদের মধ্যে খুঁজে পাই, সেই চিন্তাধারা, সেই যে মনস্তত্ত্ব, সেখানে আমরা অবশ্যই জাতীয়তাবাদকে খুঁজে পাব। রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির একাত্মতাবোধ, এখানেই আছে জাতীয়তাবোধ। ব্যক্তির প্রাতিষ্ঠানিকতায় যে উন্নীত হওয়া, আর প্রতিষ্ঠানটা যদি সেই রাষ্ট্র হয়,
তাহলে রাষ্ট্র ও ব্যক্তি অনেক ক্ষেত্রে সমার্থক হতে পারে। অর্থাৎ এখানে ব্যক্তি স্বার্থ মানেই যদি রাষ্ট্র স্বার্থ হয়, তাহলে আমরা যে ক্ষুদ্র অর্থে ব্যক্তি স্বার্থের কথা বলি সেটাকে পরিত্যাগ করতে পেরেছি। সেই যে স্তর, সেই যে প্লেন, সেখানে আমরা অবস্থান আর করছি না। তাই রাষ্ট্রের সঙ্গে নিজের একত্বতার সম্বন্ধ সৃষ্টি করতে পারে যে ধরনের চিন্তাধারা, সেই চিন্তাধারা জাতীয়তাবাদী চিন্তাধারা, তা জাতীয়তাবোধ। আমাদের দেশে আমরা যে সভ্যতার বিবর্তন ধারার ইতিবৃত্ত ইতিহাসে লক্ষ্য করি, তা পরখ করার মধ্য দিয়ে আমরা এই জাতীয়তাবোধকে অনুভব করতে পারি। জাতীয়তাবোধের বিকাশ ঘটতে পারে আমাদের মধ্যে ইতিহাস পাঠের মধ্য দিয়ে। তাই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে গেলে আমাদের দেশকে জানতে হবে, জাতিকে জানতে হবে, তার সংস্কৃতিকে জানতে হবে, তার ঐতিহ্যকে জানতে হবে। এই মানে যে ঐতিহ্যগত যে পরম্পরা, তাকে জানতে গেলে আমাদের ইতিহাস পাঠ করতে হবে। তাই ইতিহাসে যদি আমরা একবার অবগাহন করি, তাহলে আমাদের মধ্যে জাতীয়তাবাদী চিন্তা চেতনা জাগরণ ঘটবে। আমরা ইতিহাস থেকেই বিভিন্ন দেশের জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। স্পেনের বিরুদ্ধে ওলন্দাজদের যে স্বাধীনতা আন্দোলন, ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, আগে বললাম, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা লাভের সংগ্রাম, এগুলো সবই এমনকি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ববঙ্গের যে মুক্তিযুদ্ধ ৭১-এর, তো সে ঘটনাও জাতীয়তাবাদের বিকাশেরই ফলশ্রুতি সর্বসম্ভব হয়েছে। ইতিহাস পাঠ আমাদের ঐতিহ্য সম্পর্কে, আমাদের অতীত সম্পর্কে, আমাদের রুট বা আমাদের শেকড় সম্পর্কে আমাদেরকে অবহিত করে। ইতিহাস পাঠে এটা সম্ভব। তার মধ্য দিয়ে আমরা আমাদের সভ্যতা, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের জাতি, ধর্ম, সংস্কৃতি, এগুলোর প্রতি আমরা শ্রদ্ধাশীল হয়ে উঠি। ফলে এই আমি ওই যে বিরাট পরিব্যাপ্তিযুক্ত যে আমি, তার মধ্যে আবিষ্কার করি নতুনভাবে। এই আমি কোন আমি? তাহলে ওই প্রাচীন ঐতিহ্যশালী যে আমি, যে সংস্কৃতি, সেই আমি, যে ঐতিহ্য, সেখানে যে আমি আছি, সেই যে দেশ যেখানে বহু মনীষীর জন্ম হয়েছে, বিকাশ হয়েছে, অবদান রয়েছে, আমি তাদেরই উত্তরসূরি, তাদের চিন্তাধারায় স্নাত আমি। সুতরাং আমি আত্মপ্রত্যয়ী। এভাবে আমার মধ্যে আত্মপ্রত্যয়ের জন্ম দেবে, তাকে বিকশিত করবে ইতিহাস পাঠের মধ্য দিয়ে। এ ধরনের গঠনমূলক যে প্রত্যয়, তা কিন্তু আমরা লাভ করতে পারব। আমরা নানান সময়ে নানান মন্বন্তরকে লক্ষ্য করেছি। আমরা ৭৬-এর মন্বন্তর প্রসঙ্গে বলবো, ৫০-এর মন্বন্তরের প্রসঙ্গে বলবো, যে এই সময়ে বিপুল মানুষ অনাহারে মরেছেন। কেন এই মানুষগুলোকে অনাহারে থাকতে হলো? এর পিছনে কি এমন ঘটনা ছিল? রাষ্ট্রের তরফে কি ভুল পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, অথবা কোন পদক্ষেপগুলো ওই সময়কার রাষ্ট্র শাসকরা গ্রহণ করেছিলেন, যার জন্য এই মন্বন্তর সৃষ্টি হয়েছিল? তাহলে মন্বন্তরের মূলে যে প্রশাসনিক দুর্বলতাগুলো ছিল, সেগুলোকে জানায় ইতিহাস। সেই কারণগুলোকে দূর করে এখনকার শাসকেরা। কোথায় জানে? ইতিহাসে জানে যে কি কারণ সৃষ্টি হলে পরে মন্বন্তর হতে পারে, কি কারণ
সেটা যদি জানে, তাহলে কোন কারণগুলো দূর করলে পরে মন্বন্তরকে অ্যাভয়েড করা যাবে, মন্বন্তরকে ওভারকাম করা যাবে। সুতরাং এই বিষয়গুলোকে জানতে, প্রশাসককে জানতে সাহায্য করে ইতিহাস। সুতরাং বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকের ক্ষেত্রে ইতিহাসই শিক্ষা দেয়, যে শিক্ষা গ্রহণ করলে পরে তা থেকে মুক্ত করা যায় রাষ্ট্রকে, না করলে নিমজ্জিত হবে, ভুগবে মানব সভ্যতা, মানব সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে। পররাষ্ট্রনীতির বিষয়ে আমরা ইতিহাস থেকেই কিন্তু জ্ঞান লাভ করি। অশোক তাঁর দূত পাঠিয়েছিলেন কোথায়? সংঘমিত্রা এবং মহেন্দ্রকে। সিংহলে শান্তির দূত, শান্তির দূত প্রেরণ করেছিলেন আরও অনেক রাজদরবারে। শান্তির বার্তা, মৈত্রীর যে বার্তা এখনো ভারতবর্ষ বয়ে বেড়ায়, তা কিন্তু সেই প্রাচীন ঐতিহ্যকে অনুসরণ করে। যখন সারা বিশ্ব জুড়ে রাষ্ট্রগুলো দুটো শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছে, প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব, তখন কিন্তু কোন বিশ্বের অধীনে আশ্রয় নেবে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো, সেটা নিয়ে নানান রকম একটা অস্থিরতা চলছে। জওহরলাল নেহেরু, আমাদের সমকালীন প্রধানমন্ত্রী, কিন্তু গ্রহণ করলেন নিরপেক্ষতার নীতি। কোনো জোটে নয়, না প্রথম জোটে না দ্বিতীয় জোটে, তিনি জোট নিরপেক্ষতার নীতি নিলেন। এই যে পররাষ্ট্রনীতি, তা জওহরলালের শিক্ষার ভিতর দিয়ে আমরা পেতে পারি। আমরা সবে একটি স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্র, আমাদের বিকাশ সাধন হবে প্রাথমিক লক্ষ্য। তার গঠনের জন্য আমরা কোনো পক্ষে যোগদান করে আরেকটা পক্ষের বিরাট ভাজন হতে চাইব না। এই এক পররাষ্ট্রনীতি। আমরা এইভাবে মৈত্রীর সম্পর্ক স্থাপনের ভিতর দিয়ে আত্মরাষ্ট্রের বিকাশ সাধনের দিকে এগিয়ে যাব ধারাবাহিকভাবে। এটাই আমাদের শিক্ষা, এই শিক্ষা দেয় ইতিহাস। নৈতিক শিক্ষা প্রদান। ফ্রান্সিস বেকন বলেছেন, ঐতিহাসিক গুণ মানুষকে জ্ঞানী করে, আর ইতিহাস মানুষকে নৈতিকতার শিক্ষা দান করে। ইতিহাসে সেই যে নীতিশিক্ষার অজস্র নজির ছড়িয়ে আছে, মানুষ তা থেকে শিক্ষা নেয়। নীতি চাইলে সে নিতে পারে, এবং এই নীতি নৈতিকতা ছাড়া একটা রাষ্ট্রের সামাজিক বিকাশ তথা রাষ্ট্রিক বিকাশ সম্ভব নয়। ইতিহাসের সঙ্গে সাহিত্যের একটা যোগ আছে। ইতিহাস চর্চার যে প্রভাব, তা সাহিত্য চর্চার ক্ষেত্রকে প্রভাবিত করে। আমরা কত গ্রন্থ দেখেছি, সেই গ্রন্থগুলি ইতিহাস আশ্রয়ী গ্রন্থ, যা সাহিত্য কিন্তু ইতিহাসকে আশ্রয় করে গড়ে উঠেছে। তাই সাহিত্য এবং ইতিহাস পরস্পরের হাত ধরাধরি করে চলে। লেও টলস্টয় ওয়ার অ্যান্ড পিস লিখেছিলেন, চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিজ লিখেছিলেন। এগুলো সবই সাহিত্য, কিন্তু কালজয়ী মহাকাব্যিক ইতিহাস বলবো, শুধু সাহিত্য নয়, মহাকাব্যিক ইতিহাস। এর মধ্যে সাহিত্য এবং ইতিহাসের সংশ্লেষ ঘটেছে। স্বতন্ত্র ও বিকল্প জগৎ সম্পর্কে ধারণা দেয় ইতিহাস। ইতিহাস চর্চার মধ্য দিয়ে এই যে স্বতন্ত্র ও বিকল্প জগৎ সম্পর্কে
আমরা ধারণা লাভ করি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জন এইচ আর্নল্ড তিনি বলেছেন, অতীতের সঙ্গে সাক্ষাৎ করা অনেকটা বিদেশ বিভুঁইয়ে যাওয়ার মতো। সেখানে কিছু ব্যাপার এই রকম মানে একই রকম ঘটে এবং কিছু ব্যাপার ঘটে অন্যরকমভাবে, কিন্তু তার চেয়েও বেশি বিদেশে গেলেই আমরা এও বুঝতে পারি যে ঘর বলতে কি বোঝায়। আসলে ইতিহাস আগে থেকে লেখা থাকে না, সময়ের সঙ্গে অনুধাবন করে লিখতে হয়। আর বর্তমানের চোখ দিয়ে আমরা ইতিহাসকে দেখতে ও তার সম্বন্ধে বোধ অর্জন করতে পারি। ঐতিহাসিককে এ ব্যাপারে সাহায্য করে তথ্য। আসলে ইতিহাস হলো ঐতিহাসিক ও তার তথ্যের মধ্যে এক অব্যাহত প্রক্রিয়ার বর্তমান ও অতীতের এক অন্তহীন সংলাপ। অধ্যাপক ঐতিহাসিক বিউরি তিনি বলেছেন, এটি এমন একটি তত্ত্ব যার সঙ্গে জড়িয়ে রয়েছে অতীতের সমন্বয় ও অনাগতের ভবিষ্যকথন। আমরা হেগেলকে আক্ষেপ করতে দেখেছি। তিনি আক্ষেপ করে বলেছেন, ইতিহাসের দুর্ভাগ্য যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বিষয়টি খুবই আক্ষেপের। আমরা এভাবে মূল্যায়ন করতে পারি আমাদের বিষয়কে। এই লম্বা বিষয়কে লম্বা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। বইয়ের ভেতরে যা লেখা আছে সেগুলো তোমরা খুব ভালো করে পড়লে আর এগুলো শুনলে আশা করি অসুবিধে হবে না।